বুঝতে পারতে হবে ওনারা যা বলেছেন তার বাইরেও আমি কিছু ডাইমেনশন যোগ করে দেব। গোটা বিশ্বের মধ্যে এখন যে যুগ চলছে এটাকে বলে জলবায়ু পরিবর্তনের যুগ। কিয়ামতের আগে গোটা মানব জাতির জন্য জলবায়ু পরিবর্তনের সাথে বড় কোনো ঘটনা নাই। কারণ কি? কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন গত 300 বছরে পৃথিবীর মানুষ শিল্পায়ন, নগরায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার, তেল, গ্যাস, পেট্রোলিয়াম যেগুলো মাটির ভেতরে পাওয়া যায় এগুলোর ব্যবহারের কারণে গড় তাপমাত্রা বৃদ্ধি পাইছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে এই ঘটনার কারণে পুরো পৃথিবীতে এখন দাবানল, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, বৃষ্টিপাত, অনাবৃষ্টি হতেই আছে। আপনারা সকলে সোমালিয়ার নাম শুনেছেন না? সোমালিয়াকে বলা হতো পৃথিবীর আফ্রিকার সুইজারল্যান্ড বলা হতো। কিন্তু যখন ক্লাইমেট চেঞ্জ হলো তখন সাহারার পূর্ব তীরের এই রাষ্ট্র, যেটা সৌদি আরবের সোজা পশ্চিমে লোহিত সাগরের পশ্চিম তীরে আছে, এই দেশের বায়ুর প্রবাহ বদলে যাওয়ার কারণে সোমালিয়া মাত্র 40 বছরের ব্যবধানে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অভাবী এবং অনাবৃষ্টির দেশে পরিণত হয়েছে। আজকে পৃথিবীর সব ইন্ডিকেটরে সোমালিয়া সবার নিচে আছে এবং এই সোমালিয়ান মানুষগুলা প্রায় 100 ভাগই মুসলমান। প্রাচীনকালে যখন 300 বছর ধরে ব্রিটিশরা, পর্তুগিজরা বা ফিনিশীয়রা যখন আমাদের দেশে আসতো, ভারতবর্ষে আসতো, ইন্দোনেশিয়াতে যেত, তারা সবাই ওখানে বসতো। ওই সোমালিয়াতে একটা বিখ্যাত শহর নাম বলে গেছে, এই জায়গার মধ্যে তারা নামতো, চা খেত, মশলার চা খেত। আজকে সেই সোমালিয়ার একটা মাত্র পেশা আছে, দস্যুতা। যে জাহাজগুলা লোহিত সাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে আটলান্টিকে যাবে, ওই সমস্ত তেলের বা অন্যান্য জাহাজগুলাকে দখল করে খাওয়া। এটার কারণ কি? ক্লাইমেট চেঞ্জ। ওই যে তার একটা প্রাকৃতিক ঘটনা, গোড়া দেশটাকেই, ইয়েমেনের আগে যে মানুষগুলা চিকন চিকন ফেসবুকে দেখেছিলেন, হাড়ওয়ালা মানুষ, এরা সবাই সোমালিয়ান এবং আপনাদের সাথেও ফাক্কা ইসলামিস্ট এরা, কারণ এরা সৌদি আরবের সাথে লাগালাম ওই পেশের রাষ্ট্র। আমাদের দেশের জাহাজ 2 বছর আগে 19 জন নাবিক নিয়ে ধরা খেয়েছিল ওদের হাতে, আপনারা জানেন, টেলিভিশনে চলে আসছিল। এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। গোটা বিশ্বে ক্লাইমেট চেঞ্জের পিছনে যেই আমাদের যে দুনিয়া ব্যবস্থা, প্রাকৃতিক ব্যবস্থা, এটা কয়েকটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে যে আমাদের যে বনগুলা, এরা 25 ভাগ আপনার অক্সিজেন পৃথিবীকে সরবরাহ করে, আর 50 ভাগ হচ্ছে সমুদ্র আপনাকে সরবরাহ করে। সমুদ্র যে সরবরাহ করে তার 10% হচ্ছে যে ম্যানগ্রোভরা করে। গোটা বিশ্বে যে আপনার প্যারাবন গুলো আছে, এটা সব দেশে নেই। পৃথিবীর মূল মধ্যরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, উত্তরে এই আমাদের থেকে আরো উত্তরে কারা আছে পৃথিবীতে, ধরেন চায়না থেকে শুরু করে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত যে মাঝের জায়গাটা 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, পৃথিবীর সমান মাঝভাগের জায়গা, যেখানে সাবট্রপিক্যাল এরিয়া আছে বা ট্রপিক্যাল এরিয়া আছে, যেখানে বছর জুড়ে বৃষ্টি হয় বা বছরে 4 মাস বৃষ্টি হয়, এই জায়গাগুলো যেখানে সূর্য ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কিরণ দেয়, এই জায়গাগুলোর মধ্যে সোজা পূর্ব পশ্চিমে এই জায়গাগুলো আছে, প্যারাবন গুলো আছে। গোটা বিশ্বে এই মুহূর্তে যে প্যারাবন আছে সেখানে 10 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড জমানো আছে মাটির ভেতর। এগুলো যদি উদ্গীরণ হয় তাহলে পুরা বিশ্বে আগুন ধরা যাবে এট এ টাইম। আপনারা দেখছেন না, কানাডাতে আগুন ধরছে, পুরা লস অ্যাঞ্জেলেস কাক হয়ে গেছে, পুড়ে গেছে, দেখছেন না? নট এ সিঙ্গেল বাড়ি বাঁচাইতে পেরেছে কেউ আগুন থেকে। এরপর গাজার কথা দেখেন, গাজাতে যারা হত্যা করছে সেই ইসরায়েল, পুরাটার মধ্যে আগুন ধরে গেছে, ইসরায়েল কি কিছু করতে পেরেছে? দিস ইজ দ্য ক্লাইমেট চেঞ্জ। এই জলবায়ু পরিবর্তনকে রক্ষা করার জন্য সবচেয়ে গুরুতর ভূমিকা রাখে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট জায়গা, এটা তো ম্যানগ্রোভ। বাংলাদেশে 3000 স্কয়ার কিলোমিটার জায়গা ম্যানগ্রোভ, সুন্দরবন এবং আমাদের এই উপকূলীয় বনগুলা মিলাই। বাংলাদেশে সুন্দরবনের আগের বন হচ্ছে যে এই যে চকরিয়ার সুন্দরবন। এই সুন্দরবন যখন 1984 সালে মানুষ এরশাদ সরকারের আমলে কেটে কুটে যখন বাস করে ফেললো, শুধু একটা ঘূর্ণিঝড়ে এই কুতুব দিয়ে 3,80,000 মানুষ মারা গেছে। এই হচ্ছে যে আপনার ফেরাবনের গুরুত্ব। আজকে মহেশখালীর চারপাশে এগুলো আছে, লোকেরা সেটাকে দেদারসি কাটছে। এটার পিছনের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। এটা কি? আমাদের দেশের মানুষগুলা 53 বছর বা দেশেও অনেক বেশি গরিব থেকে গেছে। কারণ কি? রাষ্ট্র শোষণ করে। আমি বলি যে রাষ্ট্র ধনীদেরকে পূজা দেয়, মধ্যবিত্তদেরকে সেবা করে, আর গরিব মানুষদেরকে শোষণ করে। 70 ভাগ দরিদ্র মানুষদের থেকে গেছে। এই মানুষগুলো ভাতের জন্য যখন তারা, আপনারা নৌকায় যারা ডুবে যায়, মাঝি মাল্লা যখন ডুবে যায়, দেখা যায় যে একটা সে সুতা দেখেছে, তার মনে হচ্ছে সেটা একটা দড়ি। যদি দেখেছে সে দড়ি, এটা মনে হবে যে তার জন্য লোহার শিকল, কারণ সে ডুবে যাচ্ছে। সে স্থানীয় যে কোনো না তাকে ধরে রাখবে, কারণ সে বেঁচে থাকতে চায়, দুটো ভাত খেতে চায়। ভাত খাওয়া হয়তো মূল ঘটনা। এই ভাত খাওয়ার জন্য তারা নেতাদেরকে পূজা করে। সেই ছোট ছোট ফাতি নেতাগুলা যারা আজকে আমাদের সমাজের 30 ভাগ মধ্যবিত্ত এবং ধনী নেতা। আমরা তো কোনো দরিদ্র মানুষকে নেতা বানাইনি কখনো। এই দরিদ্র মানুষগুলার মসিহা হিসেবে এই
ধনী মানুষগুলা যাদেরকে আপনারা চিহ্নিত করেছেন, সেই মানুষগুলো মহেশখালীকে কবজা করে রেখেছে বহু বছর ধরে। এটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের রাজনীতি, জমিদারদের সময়ের সামন্তবাদী রাজনীতি। গরিব কৃষকরা সামন্ত প্রভুদের জমিতে চাষাবাদ করত, বিনিময়ে তারা সম্পদ 4 ভাগের 1 ভাগ পেত, বাকি 3 ভাগ জমিদার নিয়ে হলো। এখনো সেই রাজনীতি চলে আপনাদের এই মহেশখালীতে। এবং সেই কারণেই আমরা জনগণরা 500 টাকায় খিদার জ্বালাই আমরা ভোট বিক্রি করি। এটার জন্য আমি মোটেও জনগণকে দোষ দিই না, কিন্তু কথা হচ্ছে এভাবে আর কত। আপনারা তো মিডল ক্লাস হয়েছেন, দরিদ্র থেকে মিডল ক্লাস হয়েছেন না। একসময় মানুষ বাপ জোয়ার কলার বলে খেয়ে বেঁচে থাকতো, আজকে তো সেটার উন্নতি হয়েছে পুরো বাংলাদেশে। এখন একটা পরিবর্তনের সময়। মানুষ যেদিন নিজেদের মধ্য থেকে সিংহভাগ দরিদ্র মানুষ থেকে নেতা বানানো শুরু করবে, তখন এখানে আর কোন নেতা এই সমস্ত কারবার করতে পারবে না। নেতৃত্ব দিতে হবে নিজেদের মধ্য থেকে। আমি এটাকে বলি যে শিয়ালের নেতা মুরগির নেতা কিভাবে শিয়াল হয়। বেশিরভাগ যদি 70 ভাগ যদি মুরগি হয়, অ্যাকর্ডিং টু ডেমোক্রেসি, সেখানে নেতা হবে ওই গরিব মানুষদের মধ্য থেকে। আজকে বাংলাদেশে 12টা সংসদ ছিল, 3600 জন এমপি ছিল।